সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ টিভি রাজদরবার। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি ছাত্র নেতা থেকে কেন্দ্রীয় নেতা, এবং আজকে আমাদের অতিথি হিসাবে বাংলাভিউ স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। উনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর। জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, কেমন আছেন আপনি? আমি বাংলাভিউ টিভি রাজদরবার অনুষ্ঠানে আপনি সহ আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। 1/11-এর সময় আমরা দেখি যে আপনার দলীয় প্রধান, বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একসময় গ্রেফতার হলেন, কারাভোগ করতে হয়েছে। সেই সময় আপনার উপরও মামলা হয়েছে, মিথ্যে মামলা। এই যে রাষ্ট্রীয় একটি দুর্যোগকালীন সময়, রাজনৈতিক এক ধরনের অস্থিরতা, সেই সময়টার কথাই আপনি বলছিলেন। সেই সময় দলের জন্য সেই সময় আমি বলি, সেই সময় শুধু তিনি রাজনীতিতে এসেছেন, আসার পরে তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, বহু মামলা হয়েছে, তাকে হত্যার জন্যে 19 বার হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি এই সিলেটও গ্রেনেড হামলা হয়েছে তার উপর, চিটাগাঙ্গে গ্রেনেড হামলা হয়েছে। আর বিশ্বাস করেন, দিনে দুপুরে ঢাকার রাজধানীতে দিনে দুপুরে বঙ্গবন্ধুকে অন্ধকারে ফজরের সময় হত্যা করা হয়েছে, ফজরের আজানের সময়। আর তার কন্যাকে এই অগাস্ট মাসে 15 তারিখে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আর এই অগাস্ট মাসের 21 তারিখে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যাকে অগাস্ট মাসের 21 তারিখে দিনে দুপুরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় সকল গোয়েন্দা সংস্থা, সকল নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে তার উপর ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছে, তাকে গুলি করা হয়েছে। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন এবং তার কানে আঘাত লেগেছে, কান নষ্ট হয়ে গিয়েছিল, তাকে আল্লাহ যে রক্ষা করেছেন। এই ধরনের ভয়াবহ নির্যাতন তার উপর হয়েছে। বিভিন্ন সময় ছাত্রলীগ নেতাদের উপর, আমাদের উপর গ্রেনেড হামলা হয়েছে। আপনি জানেন, সিলেটে এত গ্রেনেড হামলা হয়েছে, ব্রিটিশ রাষ্ট্রদূতের উপর হযরত শাহজালালের মাজারে গ্রেনেড হামলা হয়েছে। উরুসের দিন গ্রেনেড হামলা, পবিত্র যেখানে 500 বছর আগে হযরত শাহজালাল সিলেটে এসেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রচারের জন্য। কোনো অপশক্তি মাজারে হামলা করতে পারেনি, পাকিস্তানি বেনিয়া গোষ্ঠীও পারে নাই, স্বাধীনতা যুদ্ধের সময় হামলা করতে পারে নাই। এটা নিরাপদ জায়গা ছিল, সেই জায়গায় গ্রেনেড হামলা হয়েছে, সেই মাজারে গ্রেনেড হামলা হয়েছে। সিলেটে হবিগঞ্জে গ্রেনেড হামলা হয়েছে, মৌলভীবাজারে গ্রেনেড হামলা হয়েছে, সুনামগঞ্জে গ্রেনেড হামলা হয়েছে, সকল মাজারগুলোতে হামলা হয়েছে। সিলেটে আওয়ামী লীগ এর উপর গুলশানে গ্রেনেড হামলা, মহানগর আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলা হয়েছে। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি এবং একজন মানুষ নিহত হয়েছে এবং 19 জন গুরুতরভাবে আহত হয়েছে। আমরা 7 তারিখ, অগাস্ট মাসের 7 তারিখে আমাদেরও হামলা হয়েছে। 12 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী ছিলেন শেখ হাসিনা, আমাদেরকে দেখতে এসেছেন এবং প্রতিবাদ করেছেন। আপনি ব্রিটিশ রাষ্ট্রদূতের উপর হামলা হয়েছে, তিনি সিলেট মাজারে হামলা হয়েছে, তিনি এসেছেন। যতবার এই সিলেটের উপর হামলা হয়েছে তিনি এসেছেন। আর বিশেষ করে 7ই অগাস্ট 2004 সালে আমাদেরকে হসপিটালে দেখতে গেছেন। ওনার চোখের পানি পড়েছে, আমাদের চোখের পানি পড়েছে। তিনি আমাদের পাশে, শুধু আমাদের পাশে নয়, সারা বাংলাদেশের যত জায়গায় নির্যাতন হয়েছে 2001 সালে নির্বাচনের পর অব্যাহতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করা হয়েছে, গণহারে অগ্নিসংযোগ করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, দেশে জঙ্গিদের উত্থান ঘটেছে, সন্ত্রাসীদের অঙ্গরাজ্য হয়ে গেছিল। সেই সময় সকল আন্দোলন সংগ্রাম করে নেত্রী এগিয়ে গেছেন এবং এই 7ই অগাস্ট যখন তিনি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তিনি ঢাকায় 21শে অগাস্টের প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন। এই সিলেট ঘটনার পর এই ঘটনা সহ সারা বাংলাদেশে অব্যাহত সন্ত্রাস, জঙ্গিবাদ এবং গ্রেনেড হামলার জন্য তিনি এই সমাবেশ ডাকেছিলেন। এই সমাবেশে তাকে 21শে অগাস্ট তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এটা অনেকেই জানে না। সিলেটের ঘটনার পর 7ই অগাস্ট আমাদের সিলেটের উপর হয়েছে,
12 অগাস্ট তিনি সিলেটে এসেছেন, 12 অগাস্ট তিনি ঘোষণা দিয়েছেন 21শে অগাস্ট ঢাকায় প্রতিবাদ সভা হবে, প্রতিবাদ র্যালি হবে, সেখানে হামলা করেছেন। সুতরাং আমি এইটুকুই বলতে চাই যে তিনি কর্মীদের পাশে ছিলেন, জীবন বাজি রেখে কর্মীদের পাশে ছিলেন, জনগণের পাশে ছিলেন এবং সকল পেশার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আসলে আমরা যে জিনিসটি দেখলাম, আমাদের বাংলাভিউর দর্শকদের জন্য যদি আমি তুলে ধরি, যে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের দলীয় প্রধান শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি সকল বিপদে দলকে বিপদে আপদে মানুষের পাশে, কর্মীদের পাশে, তাকে ঘিরেই আপনাদের রাজনীতি, তাকে ঘিরেই আমাদের। আমরা আপনার বিশাল একটি রাজনৈতিক ক্যারিয়ারে অনেক উত্থান পতনের গল্প আপনার থেকে শুনলাম, বিশেষ করে যে কঠিন সময়ের মধ্য দিয়ে আপনারা গিয়েছেন। এখনকার আমাদের সময়ে আসলে এই ধরনের অনেকটা কঠিন পরিস্থিতি অনেক ছাত্রনেতারই আসলে মুখোমুখি হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট বা সুযোগটাও হয়তো হয়ে ওঠে না। তখন ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল যে দেশের উপর এত জুলুম, এত নির্যাতন, জঙ্গিবাদের উত্থান, কালো আইন বা খুনিদের বিচার হবে না, বিশ্বের কোনো জায়গায় এই ধরনের আইন নেই। আজকের যুব সমাজকে এবং ছাত্র সমাজকে তখন একটা অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। যুব সমাজের উপর মাদক তুলে দেওয়া হয়েছিল, যুব সমাজের হাতে অস্ত্র দেওয়া হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র ঝঞ্ঝনা নিচ্ছিল সামরিক সরকাররা। তারা এই অস্ত্র দিয়ে, মাদক দিয়ে যুব সমাজকে, ছাত্র সমাজকে শেষ করতে দিয়েছিল। আমাদের নেত্রী দেশে আসার পর ছাত্রদের হাতে খাতা কলম তুলে দিয়েছেন। জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র দিয়েছিল। সুতরাং এখানেই তফাৎ। একজন দেশপ্রেমিক জাতীয় নেতা, আন্তর্জাতিক নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে বুকের সাহস নিয়ে বাঙালি জাতির পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনিভাবে তার কন্যা সেইভাবে দাঁড়িয়ে। আপনার এই বিশাল জীবনে, রাজনৈতিক ক্যারিয়ারে আপনি কিন্তু অন্তত এই সিলেটের জন্য এবং সিলেটের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্য আপনার কিন্তু অনেক ভূমিকা আছে, যেটি আমরা বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি। যেমন সিলেট বিভাগ প্রতিষ্ঠার একটা বিষয় ছিল, সিলেটের বিশ্ববিদ্যালয় নিয়ে কথা ছিল, সিলেট শিক্ষা বোর্ড নিয়ে কথিত আছে, সিলেটের আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে, সিলেটের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কিন্তু আপনি একজন নেতা হিসাবে আপনি কিন্তু ভূমিকা রেখেছেন। না, আমি কেন্দ্রীয় ছাত্রনেতা ছিলাম, ছাত্রনেতা এবং ছাত্র সংগ্রাম পরিষদের মূল নেতা ছিলাম। আমরা সেই সময় আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি আমাদের সিলেটের উপর অন্যায় অত্যাচার, সিলেটের বিমাতাসুলভ আচরণ, যখন যারা স্বৈরাচারী সরকারে যারা ক্ষমতায় ছিলেন তারা বিমাতাসুলভ আচরণ করেছেন। আমাদের দীর্ঘ দিনের আন্দোলন, আমাদের পূর্বপুরুষরা, আমাদের জাতীয় নেতা মরহুম স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর মা বেগম সিরাজুন্নেসা যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সূচনা করেছিলেন, তৎকালীন সময়ে আমাদের যেসব ছাত্রনেতারা আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা সেই আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয় আন্দোলন। সেই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন সেই সিরাজুন্নেসা, যিনি আন্দোলন সুরচনা করেছিলেন, তারই সন্তান, সুযোগ্য সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, জাতিসংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারই সহযোগিতায় আমরা তখন আন্দোলন করেছিলাম, আমরা কারাগারে ছিলাম। তখন আমাদের সদ্য নেতা হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব গোয়েন্দা সংস্থার মাধ্যমে এরশাদ সিলেটের মাটিতে নামতে পারে নাই, জিয়াউর রহমান সিলেটের মাটিতে তৎকালীন সময় নামতে পারে নাই। আমরা দাবি দিয়েছিলাম যে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন তৎকালীন সময়ে জেলা প্রশাসক সহ অনেকেই। আমরা বলেছি উনি আসতে পারেন, তবে আমাদের সিলেটের বিশ্ববিদ্যালয় দিয়ে আসতে হবে, সিলেটের ডেভেলপমেন্টে তিনি অনুদান দিতে হবে। হুমায়ুন রশিদ চেদা আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরশাদ ঠিকই নেমেছেন, বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। শুধু সিলেট বিশ্ববিদ্যালয় নয়, সিলেট বিভাগ আন্দোলন আমরা সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেটাকে ত্বরান্বিত করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। সিলেট শিক্ষা বোর্ড, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সমস্ত কিছুতে আমাদের অবদান রেখেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, দেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। সিলেটের ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলনে অগ্রভাগে আমি ছিলাম, সংগ্রাম পরিষদ ছিল, ছাত্রলীগ ছিল, সেটাকে উৎসাহ দিয়েছেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমার জীবনে প্রায় 7 বছর আমাকে জেলে থাকতে হয়েছে,
বিভিন্ন মেয়াদে বিভিন্ন মেয়াদে থাকতে হয়েছে এবং বহু বছর পালিয়ে থাকতে হয়েছে। শুধু আমি নয়, আমাদের সিলেটের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ অনেকেই, ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ জেল জুলুম অত্যাচার নির্যাতন করে এগিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে আমি কেন্দ্রীয় নেতা হওয়ার পরে এই সিলেট বিভাগে আমি 2 বার দায়িত্বে ছিলাম, অর্থাৎ 6 বছর দায়িত্বে ছিলাম। এই সিলেট বিভাগে সিলেট জেলা কমিটি, সিলেট মহানগর কমিটি, সুনামগঞ্জ আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, প্রত্যেকটি জায়গায় ত্যাগী নেতাদেরকে আমি একত্রিত করতে পেরেছি এবং প্রত্যেকটি জায়গায় জেলা কমিটিতে, উপজেলা কমিটিতে, মহানগর কমিটিতে প্রত্যেকটি জায়গায় তাদেরকে পরীক্ষিত সংস্কারপন্থী যেসব নেতারা তারা বহু চেষ্টা করেছেন আমি দায়িত্ব পাওয়ার পর যাতে ফাটল ধরে তাদের অবস্থান সৃষ্টি করা, তারা পারেননি। এই অবস্থা থেকে, কারণ আমাদের এখন জাতীয় পর্যায়ে আমাদের তৃণমূল থেকে উঠে আসা জাতীয় পর্যায়ে কেউ নেই। আমাদের আব্দুল সামাদ আজাদ সাহেব নেই, গাজী সাহেব নেই, হুমায়ুন রশিদ সাহেব নেই, কিবরিয়া সাহেব নেই, মহসিন সাহেব নেই, শহীদ সাহেব নেই, রহিম সাহেব নেই, সুফিয়ান সাহেব নেই, অনেক নেতৃবৃন্দ যারা আমাদের উপরে বট বৃক্ষের মতো ছায়া ছিল তারা আজকে নেই। তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তারা আজকে নেই। আজকে সেইভাবেই সেই অনুভূতি নিয়ে যাতে নেত্রীর বিরুদ্ধাচরণ যারা করেছে, সংস্কারপতি ছিল, কোনোভাবেই আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছে। এবং আমি যতদিন জীবিত আছি বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এখানে কোনো আপোষ নেই। এবং বাঙালি জাতি, মুক্তিযুদ্ধ, এখানে কোনো আপোষ নেই। যতদিন জীবিত থাকবো এই দল থেকে আমি অনেক পেয়েছি। সুতরাং সিলেট বিভাগে সুবিধাবাদী বা সংস্কারপন্থী বা যে কোনো পন্থী বলেন, আমাদের নেত্রীর বিরুদ্ধাচরণ যারা, কেউ হানা দিয়ে পারবে না। আমি আমার রক্ত দিয়ে সেটা মোকাবিলা করব। নেত্রী আওয়ামী লীগের ব্যান্ডগার্ড, নেত্রীর ব্যান্ডগার্ড হিসাবে অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আমার নতুন প্রজন্ম ছাত্রলীগ, এরা এই ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্রলীগ, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই উপমহাদেশের একটি শক্তিশালী ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। সুতরাং ছাত্রলীগ যতদিন থাকবে, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ অবস্থান করতে পারবে না। ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ, এই সিলেট একটি পর্যটন নগরী, সিলেট একটা আধুনিক, সারা বিশ্বের সাথে সিলেটের সম্পর্ক। সুতরাং এই সিলেটকে নতুনভাবে আমরা সাজাতে চাই, উন্নত বাংলাদেশ করতে চাই। নতুন প্রজন্ম, আমাদের ছাত্রলীগ, আমাদের নতুন প্রজন্ম নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় আজকে এই আধুনিক বাংলাদেশের রূপকার, উন্নত বাংলাদেশের রূপকার। তাদের হাতে, নতুন প্রজন্মের হাতে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের হাতে আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ তাদেরকে গড়ার লক্ষ্যে আমরা সহযোগিতা করে যাব। জি, আপনার অত্যন্ত চমৎকার কিছু জায়গা আছে, যেমন যারা আসলে সম্পূর্ণ সময়টুকু জীবনের রাজনীতিতে ব্যয় করে, তারা কিন্তু রাজনীতির পাশাপাশি অন্য জায়গায় খুব একটা চমকপ্রদভাবে ভালো করতে পারেন না। আপনি কিন্তু সেই জায়গায় অনেক বেশি ব্যতিক্রম। এত সুদীর্ঘ পথ, রাজনৈতিক পথ পরিক্রমার মাঝখানে একজন আইনজীবী হিসাবে, একজন আইনজীবী নেতা হিসাবে আপনি কিন্তু অভাবনীয় সাফল্যের অধিকারী। আমরা দেখেছি যে আইন পড়াশোনা শেষে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছেন, সেখানে আপনি একসময় সহ সম্পাদক হয়েছেন। তারপর যখন আপনার সরকার বাংলাদেশের রাজনীতিতে সরকার গঠন করে 1996 থেকে 2001 পর্যন্ত আপনি কিন্তু সিলেটের স্পেশাল পিপি ছিলেন। তার উপর আবার 2004 এবং 2008 সালে পরপর 2 বার বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হয়েছেন। সেখানে আপনি ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। এছাড়াও 2009 সাল থেকে এখন 2019 সাল পর্যন্ত সুদীর্ঘ 10 বছর থেকে আপনি সিলেটের প্রধান আইন কর্মকর্তা বা পাবলিক প্রসিকিউটর। কেমন করে ব্যালেন্স করতেন এই জায়গাটা, রাজনীতি, আইন পেশা, এত সাফল্য? দেখেন, আমি আগেই বলেছি যে আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমাদের পরিবারটি এত বিশাল পরিবার, 8 ভাই 6 বোন, আমাদের সকলের লেখাপড়া, এর মধ্যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া, জেলে মাসের পর মাস, বছরের পর বছর জেলে,
এবং বিশ্বাস করেন রমজান মাসে কারাগারে রোজা রাখতে হয়, শুভ রাতে কারাগারে, কয়েকটা ঈদ আমাকে জেলের ভিতরে থাকতে হয়েছে। আমার পরিবার আমার জন্য বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। মা বাবা একটা ছেলেকে কারাগারে রেখে ঈদ করা, রোজা রাখা, শুভবরাত করা, কুরবানি ঈদ জেলে করা, এটা কত কষ্টের এবং বেদনাদায়ক। আমার ফ্যামিলি এত বেশি শিক্ষিত ছিল না, তারপরেও আমাকে আমার পরিবার আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। আমার জীবনটিও একটা দুর্বিষহ জীবনযাপন হয়েছিল। এরপরেও আমি যখন ল পরীক্ষা দেব, আমার পরীক্ষার হল ঘেরাও করেছে পুলিশ। আমি খাতা কলম ফেলে দিয়ে পরীক্ষার হল থেকে বের হতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, যে বহু কষ্ট করে পরীক্ষা দিয়ে আইন পেশায় এসেছি। অর্থাৎ একটা ক্ষুদ্র ফ্যামিলি থেকে, অর্ধশিক্ষিত ফ্যামিলি থেকে, গ্রাম থেকে উঠে আসা আমার মতো একজন মানুষ, আমার সততা, আমার নিষ্ঠা থাকার কারণে, আর আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে, বঙ্গবন্ধুর আদর্শ থাকার কারণে, শেখ হাসিনার নেতৃত্বে সফল নেতৃত্বে থাকার কারণে সেটা আমি সেই সফলতা ছিনিয়ে আনতে পেরেছি সেই কারণেই। এত সফলতার মাঝখানে আমরা যদি ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে প্রশ্ন করি যে কোনো জায়গায় কি আপনার মনে হয় যে এই জায়গায় একজন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ এখন পর্যন্ত ব্যর্থ, বা আপনার কোনো চাওয়া পাওয়ার আছে? বা আমরা দেখেছি কিন্তু আপনার রাজনৈতিক ইতিহাস থেকে আপনি একসময় মাননীয় সংসদ সদস্য হতে চেয়েছেন, সেই জায়গায় আপনার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে যদি আমি বলি, আমার প্রত্যাশা প্রাপ্তি যেটা আমি অনেক পেয়েছি। আমি আমার নেত্রীর প্রতি যে বিশ্বাস, আনুগত্য, তিনি যতদিন জীবিত থাকবেন আমরা তার সাথে থাকব, এবং আওয়ামী লীগ যতদিন থাকবে, আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনার বাইরে আমি কোনো কিছু চিন্তা করতে পারি না। একটা বিশাল রাজনৈতিক সংগঠন, এই দেশকে আমাদের নেত্রী বারবার বলেছেন যে আমাকে দেশের উন্নত বাংলাদেশ করতে হলে বিভিন্ন মত, বিভিন্ন পেশার মানুষের আমার প্রয়োজন রয়েছে। আমার বিশাল সংগঠন, আমার নেতাকর্মী, তৃণমূল নেতাকর্মীর জন্য আমি এই অবস্থানে এসেছি। সুতরাং আমাদের রাজনীতিবিদরা স্যাক্রিফাইস করতেই হবে, আমরা স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত আছি। যখন আমাদের প্রিয় নেত্রী যখনই মনে করবেন আমাকে ওই জায়গায় যাওয়ার দরকার, পার্লামেন্টে যাওয়া দরকার, মন্ত্রিপরিষদে যাওয়ার দরকার, তিনি যখন মনে করবেন তখন এটা করবেন। আমরা রাজনীতির প্রতি বিশ্বাস, আমরা যেটা শুরু করেছি সেই শুরুটা আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ এই দেশের গণতন্ত্র, এই দেশের আইনের শাসন, এই দেশকে উন্নত করা, এটা রাজনৈতিক ঐতিহাসিক রাজনৈতিক দলের প্রধান হিসাবে তিনি সেই গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা যেটা চাচ্ছি, রাজনৈতিকভাবে যেটা চাচ্ছি, সেটা তিনি পূরণ করে যাচ্ছেন। সুতরাং এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকবে না। চাওয়া পাওয়া তিনি যখন যেটা মনে করবেন সেটা করবেন। আপনার সমস্ত আসলে প্রত্যাশা, চাওয়া, সমস্ত কিছুই আমার সময় বঙ্গবন্ধুর আদর্শ ঘিরে, এখন আপনার দলনেত্রীকে আমাদের এর বাইরে আমি ওই বাইরে আর চিন্তা করতে পারি না। আমি যে জায়গা থেকে গিয়েছি আমি আর কি আশা করতে পারি? যখনই আমি বিচারাঙ্গনে যাব, পিবি হিসাবে উপস্থিত থাকব, তখনই আমি জঙ্গিবাদের, যারা জঙ্গিদের মদতদাতা, তাদের রায় করানো, তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো, ফাঁসির সেই প্রক্রিয়ায় আমি থাকি। আমি ব্রিটিশ রাষ্ট্রদূতের গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল তাদের রায় আমি করিয়েছি, ফাঁসির রায় কার্যকর হয়েছে। শিশু রাজন হত্যা হয়েছে, সারা দেশবাসী জাগ্রত হয়েছে। সেই রাজনের 2 মাসের মধ্যে তার মামলার রায়, শিশু সাঈদ হত্যা, মেয়ে খাদিজাকে হত্যা ষড়যন্ত্র করেছিল, সেই মামলার রায়। এবং বিশেষ করে সিলেটের সবচেয়ে আলোচিত শিল্পপতি রাগিব আলী সাহেব, অনেক টাকার মালিক, অনেক অট্টালিকার মালিক, বাগানের মালিক, ইউনিভার্সিটির মালিক, মেডিকেল কলেজের মালিক, প্রচুর টাকা। আমি টাকার দিকে তাকাইনি। তিনি একটি বাগানে জালিয়াতি করেছেন, নিয়েছেন, সরকারি এই বাগান আত্মসাৎ করেছেন, ভূমি মন্ত্রণালয়ের সিটি তিনি জাল করে সেই জমি আত্মসাৎ করেছেন। ডকুমেন্টারি এভিডেন্স। আমাকে বহুভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, বহুভাবে প্রলোভন দেখানো হয়েছে, লোভ দেখানো হয়েছে। আমি লোভের ঊর্ধ্বে থেকে
আমি যেখানে আছি বঙ্গবন্ধুর আদেশে আছি, বঙ্গবন্ধু আদর্শে থাকার কারণে আমি পিপি হয়েছি। আমাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। জনাব মিসবাউদ্দিন সিরাজ, আমরা অনেক সিরিয়াস কথা বলেছি, আমরা একটু মজা করতে করতে শেষের দিকে যাই, যে অনেকের একটি আগ্রহের জায়গা আছে যে আপনি বিশেষভাবে পরিচিত আপনার বাহারি সাদা চুলের জন্য। এর রহস্যটা কি, বা এটা কবে থেকে আসলে? না, এটা এই চুল নিয়ে আমাদের একজন সাবেক ছাত্রলীগের সাবেক একজন সাধারণ সম্পাদক চুল নিয়ে কটাক্ষ করেছে। যাই হোক, এটা প্রকৃতির একটা সুন্দর করেছে। যাই হোক, জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, আমরা বাংলাভিউ টিভির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কাছে, আপনার এত ব্যস্ততার মধ্যেও আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শকরা আপনার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে জানতে পারবেন, এবং এ থেকে আসলে তরুণ প্রজন্মের এক ধরনের উৎসাহ পাওয়ার ব্যাপার আছে, যারা স্বপ্ন দেখে আগামী বাংলাদেশ করবে, সুন্দর মেধাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবে। যদি বাংলাভিউর দর্শকদের উদ্দেশ্যে। আমি আজকে অনেক সময় আমি পেয়েছি, অনেক সুযোগ আপনারা বাংলাভিউ টিভিতে আমাকে সুযোগ দিয়েছেন। এই তৃণমূল নেতা হিসাবে আজকে জাতীয় পর্যায়ে যেতে পেরেছি, এই সুযোগটুকু সিলেটের হিসাবে আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি সেই সুযোগের জন্য আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন জাতীয় রাজনীতির পাশাপাশি সিলেটবাসীর জন্য। আমি সারাটা জীবন যা করার দরকার আমাকে সিলেটবাসীর জন্য আমি আমার জীবন উৎসর্গ আমি করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের সাথে, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরপর 3 বারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি পেশাগত জীবনে আছেন সিলেটের সর্বোচ্চ আইন কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর হিসাবে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে। প্রিয় দর্শক, আমরা ওনার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার থেকে অনেক কিছু শুনতে পারলাম, যার থেকে আসলে এই প্রজন্মের রাজনীতিবিদ কিংবা আমাদের আগের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সবারই আসলে অনেক কিছু শেখার আছে। আমরা দেখলাম একজন মিসবাউদ্দিন সিরাজ একদিনে গড়ে ওঠেননি। তিনি তার বাল্য জীবন থেকে, তার শৈশবের সময়টুকু থেকে তিনি আসলে তিলে তিলে গড়ে উঠেছেন, এবং তিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি থেকে ওনার সূত্রপাত, এবং তার থেকে পেশাগত জীবন, রাজনৈতিক জীবন শেষে আজকে একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী, এবং সেই দীর্ঘ পথ পরিক্রমায় তিনি অসংখ্য সফলতার অধিকারী, অনেক কিছুতেই হয়েছেন সফল। আবার দীর্ঘদিন ওনার বলেছেন ওনার জীবনের 60টি বছরের মতো বিভিন্ন মেয়াদে ওনাকে কারাভোগ করতে হয়েছে, কিন্তু সকল কিছুর পরে পরপর 2 বার কয়েকবার আমার মাথা রক্ত ঝরেছে। উনি আসলে একটি স্বপ্ন দেখেন যে এত কারারিন্তন হওয়া, এত রক্ত ঝরা, সবকিছুর পরে উনি স্বপ্ন দেখেন জাতির জনক বঙ্গবন্ধু যে আধুনিক একটি বাংলাদেশের জন্য, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, এবং তার বাস্তবায়নে ওনার এই দলনেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন, তিনি তার জায়গা থেকে আজীবন চেষ্টা করে যাচ্ছেন সেই জায়গাটুকুতে সহযোগিতা করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি আধুনিক সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমরা চাইব বাংলাদেশে দল বিবেচনায় নয়, বাংলাদেশের একটি উন্নত আধুনিক রাষ্ট্র বিবেচনায় অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের মতো আরও অনেক নেতা বের হয়ে আসুন, যাদের হাত ধরে আসলে আগামীর একটি সুন্দর, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো। সেই প্রত্যাশায় আজকের রাত দরবার এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।